সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব ভূ রাজনীতি থেকে অর্থনীতির প্রত্যাশা কি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর AK এনামুল হক, মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণার প্রতিষ্ঠান BIDS। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমরা আসলে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, ভূ রাজনীতি থেকে অর্থনীতির প্রত্যাশা। আমি যদি আপনার কাছে একটু সংক্ষেপে অর্থনীতির সাথে ভূ রাজনৈতিক সম্পর্ক এবং ভূ রাজনীতি থেকে অর্থনীতির প্রধান প্রত্যাশাগুলো কি কি মনে করেন আপনি, একটু জানতে চাই। মানে এই মুহূর্তে কেন গত 3-4 মাস যাবৎ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর নানা ধরনের চলছে। এর মধ্যে আমার মনে হয় প্রাণিধানযোগ্য হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফর। এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, মাইলস্টোন আমি বলবো। সেই সাথে মালয়েশিয়া সফর, এটা একটা মাইলস্টোন। বাংলাদেশ ইকোনমি আগামী দিনে একটু সাবধানে চলতে হবে, কারণ ভূ রাজনৈতিক যে চ্যালেঞ্জ ছিল এটা থামে নাই এই কারণে যে আমরা এখনো যে সমঝোতা ইরান US এর মধ্যে দেখছি এটা এখনো পার্মানেন্ট না, এবং সেই কারণে আগামী 4-5 বছরে ইকোনমিকে সামলাতে গেলে আমার সাজেশন হবে যে ইকোনমি যারা প্ল্যানার তাদের একটু চিন্তা করা যে আমি অনেকটা ডিভাইডেড ইকোনমি চিন্তা করতে পারি কিনা। ডিভাইডেড ইকোনমি বলতে আমাদের একদিকে আমাদের ইম্পোর্ট ভারত এবং চীন দু জায়গা থেকে আসে, আমাদের এক্সপোর্ট যায় ইউরোপ এবং আমেরিকা। এই দুজনকে যে সবাই দেখতে পারে তা না। সুতরাং আমাদের এবং এর সাথে যে সেক্টরটা জড়িত সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর। সুতরাং আমার সাজেশন হবে যে এখন বিশেষ করে চীন সফরের পরে চায়না থেকে এবং মালয়েশিয়া থেকে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসার কথা। যদি আসে, বাংলাদেশ পৃথিবীর রাডারে পড়ে যাবে। পৃথিবীর রাডারে যদি পড়ে তাহলে আমার ইকোনমিকে ইনসুলেট করার জন্য আমি মনে করি সরকারের উচিত হবে ব্যাংকিং সেক্টরে একটা ডিভাইড তৈরি করা, যে কিছু ব্যাংককে বলা যে তোমরা চায়নার সাথে বিজনেস করো, এই অংশে থাকো, ইকোনমি অফ বাংলাদেশ অ্যান্ড চায়না। কিছু ব্যাংক যারা আমেরিকান ইউরোপের সাথে আছে, আবার কিছু ব্যাংকে রাশিয়ার সাথে রেখে দেওয়া আলাদাভাবে। এই কারণে যদি আমরা সেপারেশনটা না করি তাহলে যে কোনো চ্যালেঞ্জে হঠাৎ করে একটা ব্যাংকের উপরে যদি আমেরিকান কি বলা যাবে স্যাংশন আসে। এখন চায়নার ক্ষেত্রে একটা নতুন রুল আসছে। চায়না বলছে যে যদি আমেরিকান স্যাংশন কেউ মানে এবং সেটা যদি চায়নার বিপক্ষে যায় তাহলে তাকেও পানিশমেন্ট করবে। সুতরাং চায়নাও এখন স্মার্টার হচ্ছে। আগে শুধু আমেরিকা যে কাজটা করতো, এখন চায়নাও করছে। এই প্রেক্ষিতে ভূ রাজনীতিতে আমাদের ব্যাংকিং সেক্টরকে রিঅর্গানাইজ করা উচিত, এটা একটা ইম্পর্টেন্ট। তবে বিশেষ করে প্রধানমন্ত্রী সফরের পর সাথে একই সাথে ভারতে নতুন অ্যাম্বাসেডর বা হাই কমিশনার আসলেন, তার মানে আমরা ওপেন আপ হচ্ছি ভারতের সাথে আমাদের সম্পর্ক। তাহলে কি আশা করা যাচ্ছে যে এবার বিনিয়োগ বাড়বে? আমার ধারণা যে আস্তে আস্তে বিনিয়োগটা বাড়বে, এটা বাড়া উচিত। কারণ এবং আমাদের ইন্টিগ্রেশন উইথ সাউথ ইস্ট এশিয়া একটু বাড়া উচিত। সেই কারণে আমাদের সাথে যদি আমরা চিন্তা করি মায়ানমার থ্রু চায়না যে রেলওয়ে লাইনটা চিন্তা হচ্ছে, তার মানে আমার মায়ানমারের সাথে সম্পর্ক বাড়বে। যদিও মায়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুটা রয়ে গেছে, কিন্তু এটাকে সেটিং অ্যাসাইড, এটা পাশাপাশি ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য বাড়ে। এটা যদি করতে পারি আমরা তাহলে দিস উইল বি ভেরি গুড স্টেপ, এবং এটা আমার মনে হয় চিন্তা করা উচিত। বাণিজ্য সম্প্রসারণ ও বাজার সুবিধা কেমন হবে কি মনে করেন? বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এশিয়া একটা আনট্যাপড মার্কেট আমাদের জন্য। মানে আমরা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্টার অফ গার্মেন্টস, আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে প্লাস্টিক সহ, কিন্তু আমরা এটা এশিয়াতে কখনো চিন্তা করিনি। সুতরাং এশিয়াতে বলতে চায়না ইজ এ বিগ মার্কেট, একটা বিলিয়ন পপুলেশন, এরকম একটা মার্কেটে আমাদের এন্ট্রি হওয়া উচিত। আমি মনে করি যে আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রির এন্ট্রিটা দেওয়া উচিত এবং এটা থাকা উচিত। প্লাস্টিক বলতে আমি চেয়ার টেবিল বলছি না, আমি বলছি ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টসে প্লাস্টিক কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা যেন আমরা আউটসোর্সে পেতে পারি, সেগুলো আসা উচিত। স্মল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের অ্যাডভান্টেজ আছে, টয়েজ ইন্ডাস্ট্রিতে আমাদের অ্যাডভান্টেজ আছে। সুতরাং অনেকগুলো সেক্টরে আমার মনে হয় চাইনিজ লিঙ্কেজটা, শুধু চায়না আমি বলবো না, মালয়েশিয়া ইজ অলসো অ্যানাদার ওয়ান, এই দুটা খুব কাজ করবে। সো আমাদের ওইদিকে চিন্তা করে অনেকগুলো লেবার ইন্টেন্সিভ প্রোডাক্টে বাংলাদেশে অ্যাডভান্টেজ আছে। যদি একটু বলি যে বর্তমান বৈশ্বিক যে ভূ রাজনীতির কথা আমরা বলছি, এটা বর্তমানে অর্থনীতির উপরে কতটা চাপ প্রভাব ফেলতে পারে আর কি? এই মুহূর্তে চাপ বলতে অয়েল প্রাইস, এই মুহূর্তে এটাই একমাত্র চাপ।
কিন্তু আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যত বেশি আমরা চায়নার সাথে ইন্টিগ্রেটেড হব তত আমেরিকান পলিটিক্সের মধ্যে আমরা ঢুকবো। সেই ক্ষেত্রে বাংলাদেশকে ওই যে আগেই বললাম যেমনভাবে কাজ করতে হবে যাতে আমরা বলতে পারি যে তুমি এটাকে স্যাংশন দিলেও এটা আসলে আমরা চায়না পর্যন্ত ধরবে না। মানে এই স্ট্র্যাটেজিক ডিভিশনগুলো আমাদের আগে থেকে করা উচিত। পৃথিবীর অনেক দেশ এগুলো করে ফেলছে, যার জন্য স্যাংশন দিলে এটা করতে পারে না। আমাদের এখন মনে করেন আমরা চাইনিজ পেমেন্ট সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হব আলটিমেটলি। সো দেয়ার আর সার্টেন স্ট্র্যাটেজিজ যেটা করতে হবে। চাইনা সুইফটের মধ্যে না গিয়ে আমরা দুই চাইনিজ ব্রিক্সের পেমেন্ট স্কিমে যাই। সুতরাং অনেকগুলো স্ট্র্যাটেজিক গেম আমাদের প্লে করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের কৌশল গ্রহণ করতে পারে? আমার ধারণা করতে পারবে, কারণ এটা চিন্তায় আসা উচিত। মাত্র তো শুরু হলো, সুতরাং এই চিন্তাটা সরকারের বিভিন্ন ক্ষেত্রে আসা উচিত। অ্যাটলিস্ট আমরা যখন আলোচনা করছি আমার ধারণা এটা অনেকেই ভাববে যে এটা দরকার। জটিল ভূরাজনীতির মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে কি দেশ রয়েছে, কি মনে করছেন? যথেষ্ট চ্যালেঞ্জের মুখে, আমরা ইনভেস্টমেন্ট এখনো বাড়াতে পারি নাই। সো এটা ইম্পর্টেন্ট। আমাদের ব্যাংকিং সেক্টরকে গুছানোটা ইম্পর্টেন্ট। ব্যাংকিং সেক্টর খুব ভালো অবস্থায় নাই। ব্যাংকিং সেক্টরে যদি মানুষের আস্থা ফেরত না আসে তাহলে ব্যাংক তো কাউকে ঋণ দিতে পারবে না, তার কাছে কেউ টাকা রাখবে না। সুতরাং আমি মনে করি আমাদের ডোমেস্টিক চ্যালেঞ্জ, ব্যাংকের এই ভঙ্গুর অবস্থা থেকে যদি আমরা সচল অবস্থায় ফেরাতে যাই, আসলে কি ধরনের বর্তমানে কি ধরনের কৌশল আসলে গ্রহণ করা উচিত সরকার পক্ষ থেকে, কি মনে করছেন? প্রথম কথা হচ্ছে আমি যেটা গোড়া থেকে অনেকদিন যাবত বলে আসছি সেটা হচ্ছে ব্যাংক ইজ এ প্রফেশনাল সেক্টর। এটা আপনি আমলা দিয়ে চালাতে পারবেন না, ব্যাংক আপনি ব্যাংকার ছাড়া চালাতে পারবেন না। আমরা যখন ব্যাংকে যাই একটা অ্যাকাউন্টে বা আপনি যখন টাকা রাখেন আপনি নিশ্চিন্তভাবে সরকারের দিকে তাকিয়ে ব্যাংকে টাকা রাখেন না, আপনি ব্যাংকারের দিকে তাকিয়ে রাখেন। সুতরাং ব্যাংকারকে সেই প্রফেশনাল দায়িত্বে আনা, যেটা অনেক সময় আমরা পাই নাই। অনেক সময় ব্যাংকের বদলে পরিচালকরা প্রফেশনাল দায়িত্ব পালন করতে গেছেন, যাতে ফলে ব্যাংক খারাপ হয়ে গেছে, সেটা আনা। আবার এট দ্য সেম টাইম নিয়মানুবর্তিতা, ব্যাংক যেন রুল মতো চলে। ব্যাংক যদি কারো কথায় ভোল্ট থেকে টাকা উঠিয়ে আরেকজনের বাড়িতে পাঠিয়ে দেয়, এরকম ঘটনা যেন না হয়, এবং এই জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা। সব প্রত্যেকের নিয়মের মধ্যে, একটা ইকোনমি যদি নিয়মের মধ্যে না চলে তাহলে আপনি আশা করবেন না যে এখানে সাধারণ ইনভেস্টার আসবে। এখানে অসাধারণ ইনভেস্টার আসবে। অসাধারণ ইনভেস্টার কারা? যারা পলিটিক্যালি কানেক্টেড, যারা দেশ থেকে টাকা পাচার করার ব্যবস্থা করবে, তারা আসবে। কিন্তু যারা মূলত ইনভেস্টার তারা চিন্তা করবে রুল অফ ল। সুতরাং আমি মনে করি রুল অফ ল অ্যারেঞ্জ করা উচিত এবং সেই দিকে চাপ দেওয়া উচিত। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবেলায় কি ধরনের বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া প্রয়োজন? এখন মূল্যস্ফীতি অনেক হারে বেড়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি যেটা বাড়ছে এটার অনেকগুলো বাড়তি কারণ আছে। মানে একটা হচ্ছে দেশের প্রোডাকশন সিস্টেমে যথেষ্ট অনেক ইন্ডাস্ট্রি বন্ধ, সংস্কারে কি ইতিমধ্যে সরকার কাজ শুরু করেছে? এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা যত বেশি আমাদের কিন্তু গত 24 মাস যদি দেখেন তাহলে আমাদের একটা বিশাল অ্যাডভান্টেজ দিচ্ছে রেমিটেন্স যখন ইকোনমিতে আসে তখন মুদ্রাস্ফীতি বাড়ে, কারণ আমি রেমিটেন্সের ডলারটাকে টাকা হিসাবে প্রিন্ট করে দিচ্ছি মানুষের কাছে। সুতরাং এই প্রেশারগুলো কিন্তু নানা দিক থেকে আসে। সো রেমিটেন্সের ভালো দিক হচ্ছে রেমিটেন্স আমার ইম্পোর্ট আনতে সহায়তা করে। আবার যখন রেমিটেন্স নির্ভর একটা ইকোনমি হবে, ডোমেস্টিক প্রোডাকশন যখন বাড়বে না তখন ইনফ্লেশন প্রেশার থাকবে। আর বাড়তি ভূ রাজনীতিতে যেটা আছে, তেলের দাম এখনও ওঠানামা করছে, কমে গেছিল আবার একটু করে উঠছে আজকে। সুতরাং এই যে ওঠানামা, এই প্রেশারটা সরকারের রিজার্ভের উপরে প্রেশার রাখবে। এটা ইনফ্লেশনের প্রেশার আনবে অন্যান্য প্রোডাক্টের মাধ্যমে। হয়তো তেল দিয়ে আসবে না, কিন্তু কারণ আমরা পেট্রোলের দাম হয়তো অতটা বাড়াই নাই, কিন্তু আসবে আমাদের খাদ্য আমদানি পণ্য যেটা আছে সেটা থেকে আসবে। আমাদের নানা ধরনের পণ্য আমরা আমদানি করি, সেখানকার দাম বেড়ে যাচ্ছে, সুতরাং সেখান থেকে আসবে। সো স্ট্র্যাটেজিক গেম হচ্ছে যে আমরা সাবধানে পা ফেলবো, বাট আমাদের মূল অবজেক্টিভ হবে ইকোনমিতে ইনভেস্টমেন্ট আনা, ইকোনমিতে এমপ্লয়মেন্ট তৈরি করা। মানে দেখেন, মানুষ যদি চাকরি পায় তাহলে দাম বাড়লেও বলবে যে আমার তো বেতন আছে, কিন্তু যখন মানুষ চাকরি পায় না তখন এগুলো সাংঘাতিক রকম দেখা দেয় মানুষের মনে। সুতরাং আমার মনে হয় প্রাইমারি টার্গেট হওয়া উচিত এমপ্লয়মেন্ট তৈরি করা ইকোনমিতে। এই যে বাজেট পাস হতে যাচ্ছে, সাধারণ মানুষের এই বাজেট থেকে আসলে প্রত্যাশা অনেক বেশি। এই প্রত্যাশা কি আসলে সরকার পূরণ করতে পারবে, কি মনে করছেন? এবারের বাজেট খুব ইন্টারেস্টিং বাজেট। বাংলাদেশের ইতিহাসে এরকম বাজেট খুব কম। কেন বলছি, খেয়াল করে দেখেন, এই বাজেটের নেগেটিভ আলোচনা সবচেয়ে কম, এবং এটা মানে হচ্ছে প্রথম বাজেটের একটা ভিন্ন দিক আসছে। এই বাজেট আসার পরে পরের দিন পত্রপত্রিকায় বলতে পারে নাই এই জিনিসের দাম
বাড়লো। সো এগুলো স্ট্র্যাটেজিক, আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভিন্ন আঙ্গিকে। আমি আগেও অনেক অনুষ্ঠানে বলেছি যে বাজেটকে পৃথিবীর কোনো দেশে এইভাবে বাজেটের পরের দিন জিনিসের দাম বাড়ে না। সো এবারে এই দিকটা আছে। দিকের আরেকটা দিক আছে, এই প্রথম সরকার একেবারে স্পষ্ট টার্গেট করছে শিক্ষাকে, স্বাস্থ্যকে, যেটা ভবিষ্যতে কাজে লাগবে ইকোনমিতে। আরেকটা কাজ যেটা আছে অনেকগুলো প্রোডাক্টে, যেমন ধরেন আমাদের ইলেকট্রিক ভেহিকল ছিল কিন্তু ইলেকট্রিক চার্জিং স্টেশন ছিল না, এগুলোতে ভ্যাট ছিল, এগুলো সব কমিয়ে দিল। আপনি ফার্টিলাইজারে ট্যাক্স কমিয়ে দিয়েছে, পেস্টিসাইডের ট্যাক্স, তার মানে যেগুলো। আরেকটা মজার কাজ করেছে যেটা অনেকদিন আমরা চাপছিলাম কিন্তু হয় নাই, সেটা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা সাধারণ মানুষের ভোগ্যপণ্য, সেখান থেকে ট্যাক্স কমিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে আমি যদি ভ্যাটও দিই 60 প্রোডাক্ট, প্রায় 60টা প্রোডাক্টের উপরে গভর্নমেন্ট ভ্যাট উঠিয়ে দিয়েছে, যেটা আমরা বহুদিন যাবত দাবি করে আসছিলাম, নানাভাবে আমরা বলে আসছিলাম যে দেখেন এমন অনেক প্রোডাক্ট আছে, সব জায়গায় ভ্যাট নেবেন কেন, কিন্তু এমন অনেক প্রোডাক্ট আছে যেটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা ভোগ করে, তাদেরকে ইনকাম ট্যাক্সের আওতায় আনতে গেলে আপনাকে ট্যাক্সের আওতায় আনতে হবে। আমরা এখান থেকেই শুনবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব ডক্টর এ কে এনামুল হক, এবার আমি জানতে চাই, আপনি যেটা বলছেন সেটাও শুনতে চাই এবং আমি সাথে একটু যুক্ত করতে চাই, এই বাজেট কি আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এই সেন্সে যে আমার ধারণা যে মুদ্রাস্ফীতি আমরা যেভাবে চিন্তা করছি যে এটা 7.5-7.5 গভর্নমেন্ট আশা করছে, এটা হয়তো বা জানুয়ারিতে গিয়ে পাবেন, কিন্তু এটা এর আগে নভেম্বর পর্যন্ত খুব বেশি কমবে না। নভেম্বরে একটা ধাক্কা আসবে এই কারণে যে তখন ফসলের দামগুলো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু নভেম্বরের প্রোডাকশন সারা গ্লোবালি আসবে, তখন একটু করে কমবে, আমাদেরও প্রোডাকশন বাড়বে। বাট আলটিমেটলি আমি বাজেট থেকে যেটা আপনি আশা করছেন সেটা হচ্ছে গভর্নমেন্ট যেহেতু মানুষকে ট্যাক্স কমিয়েছে, সুতরাং কিছুটা সাহায্য করবে। গভর্নমেন্ট অনেকগুলো কাজ করছে, সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়ারদেরকে বাড়াতে বলছে, উৎপাদন বাড়ানোর জন্য বন্ধ কারখানা চালু করার চিন্তা করছে, এতে প্রোডাকশন সিস্টেমটা বাড়বে। সো এগুলো বাড়লে মূল্যস্ফীতিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। কিন্তু আমি যদি আশা করি মূল্যস্ফীতি কি খুব নেমে যাবে, আনসার হচ্ছে আমার ধারণা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মূল্যস্ফীতি হয়তো 7 নামতে পারে, তার আগে পর্যন্ত উপরেই থাকবে। এবং বিশ্ব বৈশ্বিক যে অবস্থা, তাতে খুব আশা করা উচিত হবে না যে ধাম করে এটা নামবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আসলে কতটা বাস্তবসম্মত? ডিফিকাল্ট, কারণ এবার কাছে স্ট্র্যাটেজিক গেম আছে, যদিও আমি শিওর না আলটিমেটলি বাজেট শেষ পর্যন্ত কোথায় যায়, এই সেন্সে যে আগামীকাল হয়তো এটা হবে, পাস হবে, কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। ছোট মানে আমাদের মতো দেশে ইকোনমিতে আমরা বলি যে মিনিমাম 1 কোটি ট্যাক্স দেওয়ার লোক থাকা উচিত, সেখানে আমরা 26 লাখ পাচ্ছি, 25-26 লাখ, এই সংখ্যা দিয়ে ইকোনমি চলবে না। সুতরাং এই 1 কোটিতে যাওয়ার রাস্তা তো এবার যেমন অনেকগুলো ক্ষেত্রে তারা টিন বাধ্যতামূলক করছে, অনেকগুলো ক্ষেত্রে বলছে যে না, টিন না দিলে তুমি এটা অ্যাডভান্টেজটা নিতে পারবে না, এরকম অনেক কাজ করছে। তাতে হয়তো আমি টিনের পক্ষে না গিয়ে আমি মনে করবো ইভেন এনআইডি দিয়েও যদি তুমি রেকর্ড রাখো যে এরা ট্যাক্স পেয়ার, মানে টিন করতে যাওয়া মানে কি আমরা আরেকটা ব্যুরোক্রেসি অ্যাড করছি। অনেক সময় মানুষ নিজেরা টিন করার পরে প্রতি বছর ফিল আপ করবে, এই ক্ষমতা অনেকের নাই। যারা একটা মুদির দোকান চালায়, মনে করেন ছোট দোকান, তাদেরকে যদি বলেন প্রতি বছর টিনের সাবমিশন দাও, আনসার হচ্ছে তাকে খামোকা কষ্ট দিচ্ছে কেন। আমি মনে করি সহজভাবে এটা আদায় করা উচিত, এআইটি দিয়ে এগুলোকে আদায় করা উচিত, এবং বলা উচিত তোমার যদি মনে হয় আমি তোমার কাছ থেকে বেশি আদায় করে ফেলছি, সরকারের উচিত হবে টাকাটা ফেরত দেওয়া। আমাদের দেশে যেটা নাই সেটা হচ্ছে টাকা ফেরত দেওয়ার, গভর্নমেন্ট মনে করে যে আমি টাকা ফেরত দেবো না, আনসার হচ্ছে না, তুমি যদি বেশি নিয়ে থাকো, একটা মানবিক গভর্নমেন্ট কি করে টাকাটা ফেরত দেয়, এবার এটা প্রস্তাবে আছে। সুতরাং সবশেষে যদি এটা পাস হয় এবং এটা যদি প্রথমবারের মতো সরকার করতে পারে যে আমি টাকা ফেরত দেবো যদি তুমি বেশি দিয়ে থাকো, তাহলে আস্থাটা বাড়বে। মানুষ সরকারের প্রতি যদি আস্থা না হয়, মানুষ যদি মনে করে সরকার আমাকে ধরতে আসছে, এটা একটা প্রবণতা। আরেকটা হচ্ছে না, আমি সরকারকে দেব এবং সরকার আমাকে জ্বালাতন করবে না, এই পরিস্থিতিটা তৈরি করা উচিত। আমরা এখনো এক ধরনের কলোনাইজড মেন্টালিটিতে আছি, যেখানে আমরা মনে করি সরকার আমার শত্রু, আর সরকার মনে করে আমি তোমার শাসক, এবং সরকার মনে করে আমি তোমার শাসক। এই ধারণা থেকে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আমার ধারণা ইকোনমিতে ট্যাক্স কালেকশন বাড়বে। আর যদি ধারণা আগের মতোই থাকে, চোর ধরার যন্ত্র হিসাবে সরকারি অফিসারকে ব্যবহার করি, তাহলে কিন্তু খুব বেশি পারবে না।
রাজস্ব আদায়ে ঘাটতি থাকলে সরকার কিভাবে আসলে উন্নয়ন ব্যয় চালিয়ে যাবে? প্রথম কথা হচ্ছে আমাদের উন্নয়ন ব্যয় আমরা 100% খরচ করি না। তো প্রথম ধারণাটা যদি আমরা চিন্তা করি পুরোটা খরচ হবে, আমার ধারণা পুরোটা এই পর্যন্ত সরকারি সিস্টেমে পারি নাই, এবং এটা পারতে গেলে সরকারের একটা বিশাল পরিবর্তন লাগবে। মানে আমাদের সরকারি ব্যবস্থাপনা একটা বিশাল পরিবর্তন লাগবে। সেটা পরিবর্তন না হলে আমরা যে সব পে করব তা না। তবে বরাদ্দ থাকার সুবিধাটা হচ্ছে মানুষ জানে যে আমি চাইলে এই খরচটা করতে পারবো। আবার খরচ করতে গিয়ে অপচয় করা এটাও যেন না হয়, সেই জন্য থাকতে হবে। তখন সব চিন্তা করে আমরা যদি মনে করি যে সরকার 86, 85, 87, 90% পর্যন্ত খরচ করবে, আবার আদায়ের সময়ও 80 থেকে 85 আদায় করবে, সুতরাং একটা আমাদের দেশে কেউ যেন ওই সত্য কথা যেমন বলতে রাজি হয় না, মনে করেন একটু বেশি বলি, ওই যে বলে না স্বপ্নে কলা খেলে একটু বড় কলাটাই খান। সো ঘটনাটা ওই রকমই। আমাদের বাজেটে আমরা এখনো ওই প্রবণতাটা আনতে পারি নাই যে আমি ফেয়ারলি কাজ করব। এবারই প্রথম সরকার নানাভাবে বলে আসতেছে আমি ফেয়ার হতে চাই। সুতরাং দেখার বিষয় যে কতটুকু খরচ করতে পারে, কারণ খরচ করাটাও সোজা কথা না। যে পরিমাণ বাজেট আছে এটা খরচ করা খুব সহজ না। বাজেটে আসলে যেসব প্রত্যাশার কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়নের সব থেকে বড় চ্যালেঞ্জগুলো আসলে কি হতে পারে? একটা চ্যালেঞ্জ হচ্ছে, আমি মনে করি বাস্তবায়নের চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি থেকে বেরিয়ে আসা। এটা আমার মনে হয় এটা যদি করতে পারে এই সরকার, যেটা জিয়া রহমানের সময় দেশের ইমেজ ছিল, সো যদি এটা আমরা করতে পারি তাহলে একটা বিশাল পরিবর্তন আসবে। এটা আমার মনে হয় প্রথম আমাদের পুরো মানে যদি মনে করেন মানুষের মনে যেটা আছে এটা একটা জিনিস, দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। পে স্কেল আসলো, তার মানে দুর্নীতি করলে আপনি শাস্তি দেন। আমি এখনো মনে করি দুর্নীতি যারা করছে, এই যে ব্যাংকিং সেক্টরের কথা বললাম, আমরা তো শাস্তির ব্যবস্থা করছি না, আমরা শুধু লিপ সার্ভিস দিলে হবে না। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এফিশিয়েন্টলি খরচ করা। খরচ তো আপনি করতে পারেন, 1 টাকার কম্পিউটার 10 টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু সেটা যেন সেটাই দুর্নীতির বলছি। তো সুতরাং সেটা বাস্তবায়ন যদি না করি আমরা, আর যদি আমি বলি না খরচ কেন করলাম না, তো এটা হচ্ছে আমরা বলি একসময় যে কাজ কোনটা সেটা কাজটা হলো কিনা, আরেকটা হচ্ছে খরচ কেন করলেন। তা আমরা সবসময় খরচ কেন হলো না সেটা নিয়ে চিন্তা করি, কাজ হলো কি হলো না সেটা নিয়ে কথা বলি না। সুতরাং আমাদের এই ন্যারেটিভটাকে যদি আমরা কাজ হলো কি হলো না আনতে পারি তাহলে দেশের উপকার হবে। আমরা আসলে প্রত্যাশা করছি ভালো কিছুর। ডক্টর এ কে এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।